ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যোৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর গণিত বিষয়ের কোষে দেখি 17.1। কোষে দেখি 17.1-এ আজকে আমি তোমাদের করাবো, দেখো, 6, 7, 8, 9 এবং 10 নম্বর দাগের এই 5টি অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। এর আগের ভিডিওতে কিন্তু 1 থেকে 5 নম্বর দাগ পর্যন্ত আমি অঙ্ক করে দিয়েছি। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, বা এই ভিডিওর শেষে যে এন্ড স্ক্রিন আসবে সেখানেও লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো দেখো, কোষে থেকে 17.1-এ কি অঙ্ক আছে? অঙ্ক আছে সময় ও কার্যের অঙ্ক। বুঝতে পেরেছো? তো আমরা সরাসরি চলে যাব 6 নম্বর দাগের অঙ্কতে। 6 নম্বর দাগের কি বলছে দেখো। বলছে, কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন। তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক লিখি। তো দেখো, এখানে কি বলেছে? সমানুপাত তৈরি করতে হবে এবং হিসাব করতে হবে। ঠিক আছে? তো আমরা এর আগের ভিডিওতে আমি বুঝিয়েছি যে এই ধরনের অঙ্কে আগে আমাদের কি করতে হয়। আগে এর মধ্যে কি কি বিষয় আছে সেটা আমাদের নির্বাচন করতে হয়। বিষয় মানে কি? এখানে দেখো কি বলছে, কুসুমদের কারখানায় কতজন লোক? দেখো, 35 জন লোক, তাই না? অর্থাৎ শ্রমিকের সংখ্যা, একটা হচ্ছে শ্রমিকের সংখ্যা বা লোক সংখ্যা আমরা লিখতে পারি, একটা বিষয়। আর কি? আর দেখো, 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। তাহলে আরেকটা কি? যন্ত্রাংশের পরিমাণ, তাই তো? এখানে দেখো, যন্ত্রাংশটি টনের আছে, একক হচ্ছে টন, অর্থাৎ যন্ত্রাংশের ওজন আমরা বলতে পারি। তাহলে আমরা দুটি বিষয় এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লোক সংখ্যা আর একটা হচ্ছে যন্ত্রাংশের ওজন। ঠিক আছে? তাহলে দুটি বিষয় জানলাম। আর কি বিষয় দেখতে হবে? দুটি বিষয় নির্বাচনের পরে আমাদের দেখতে হবে কি আমাদের জানতে চাইছে। যেটা জানতে চাইছে সেটা আমরা ডান দিকে লিখব। কি বলছে দেখো, তাকে আর কতজন লোক, নতুন লোক নিয়োগ করতে হবে। এই যে লোক মানে কি? লোক সংখ্যা। তো লোক সংখ্যা জানতে চাইছে, আমরা লোক সংখ্যাকে ডান দিকে রাখবো। ঠিক আছে? তাহলে আমরা 6 নম্বর দাগের অঙ্কটা করতে যাচ্ছি। ডান দিকে আমরা যে বিষয়টা লিখব সেটা হচ্ছে লোক সংখ্যা। ঠিক আছে? লোক সংখ্যার একক কি? এখানে দেখো, লোক সংখ্যার একক হচ্ছে জন, তাই না? 35 জন। বুঝতে পেরেছ? আর একটা কি বিষয়? সেটা হচ্ছে যন্ত্রাংশের ওজন। তাহলে এখানে কিসের যন্ত্রাংশ? লোহার। তাহলে আমরা এখানটায় লিখি লোহার যন্ত্রাংশের ওজন। এবারে ওজনটা কি এককে আছে দেখো। যেটা একক, যে একক যেটা থাকবে সেটা আমরা কিন্তু ব্র্যাকেটে লিখব। বুঝতে পেরেছ? এখানে দেখো, এককটা হচ্ছে টন, তাই না? তাহলে টন আমরা কিন্তু ব্র্যাকেটে লিখে দিলাম। এবারে আমরা দুটো হেড বা দুটো বিষয় আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা লিখে ফেলি, দেখো, কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। তাহলে কতজন লোক? 35 জন। তাহলে লোক সংখ্যার নিচে আমরা লিখবো 35। খুবই সহজ বিষয়, ভালো করে খেয়াল করো। আর কি? কতটা লোহা? না, 10 টন। তাহলে 10 টন লোহার যন্ত্রাংশ তৈরি করতে পারে, সেজন্য লোহার যন্ত্রাংশের ওজনের নিচে আমরা 10 লিখলাম। ওকে? এবারে দেখো কি বলছে, মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করবার বরাত পেয়েছে। ঠিক আছে? তাহলে আমরা লোহার কতটা তৈরি করতে হবে? লোহার যন্ত্রাংশ 14 টন। তাহলে লোহার যন্ত্রাংশের ওজনের এখানে আমরা লিখব 14। ঠিক আছে? এবার বলছে যে তাকে আর কতজন লোক নিয়োগ করতে হবে। তাহলে 14 টন ঢালাই করতে আর কতজন নিয়োগ করতে হবে আমরা এখানটায় জিজ্ঞাসা চিহ্ন দেবো। তারপর এটা আমাদের বের করতে হবে, তাই না? দেখো, আমাদের বিষয় নির্বাচন বা গণিতের ভাষায় যে বিষয়টা সেটা কিন্তু আমরা লিখে ফেলেছি। ওকে? তো এইটা হয়ে যাওয়া মানে অঙ্কের কিন্তু অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে বলতো? এই যে দুটো বিষয়ের মধ্যে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। সব কটা অঙ্ক কিন্তু একই ছাঁচে ফেলা অঙ্ক, একই ধরনের অঙ্ক, একই নিয়মে হতে থাকবে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই একটা এক্ষেত্রে এই কথাটা লিখবো বলে একটা কমা দেব। দেখো, এবারে আমরা দেখব যে দুটো বিষয়ের মধ্যে কি কি সম্পর্ক আছে। দুটো সম্পর্ক থাকতে পারে, সরল থাকতে পারে অথবা ব্যস্ত থাকতে পারে। সরল মানে কি? এর আগে আমি বুঝিয়েছি, সরল মানে যদি দুটোই একই রকম হয়, অর্থাৎ একটি কমলে যদি আরেকটি কমে, বা একটি বাড়লে যদি আরেকটিও বাড়ে, তাহলে সেটা সরল। আবার যদি একটি কমলো আর আরেকটি বাড়লো,
বা একটি বাড়লো আরেকটি কমলো, সেক্ষেত্রে কিন্তু ব্যস্ত হবে। এ বিষয়ে আমি বিস্তারিতভাবে বুঝিয়েছি আগের ভিডিওতে, তোমরা নিশ্চয়ই দেখেছো। যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নাও। তো দেখো এখানে কি বলছে, লোহার যন্ত্রাংশের ওজন 10 টন লোহার যন্ত্রাংশ তৈরি করতে 35 জন লোক লাগে। ওকে, এবারে দেখো যন্ত্রাংশ বেড়েছে, যন্ত্রাংশের যে ওজন 10 থেকে হয়ে গেছে 14, তাহলে কি হচ্ছে, যন্ত্রাংশের ওজন বেড়েছে, তাহলে লোক সংখ্যা নিশ্চয়ই বাড়াতে হবে, তাই তো? বেশি যন্ত্রাংশ তৈরি করতে গেলে তো বেশি লোক লাগবে, ঠিক কি না বলো? তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি একটি বাড়ছে, তার মানে লোক সংখ্যাও বাড়াতে হবে, তাই তো? তাহলে একই মুখী না, একমুখী, অর্থাৎ একটি বাড়লে আরেকটি বাড়ছে, একটি কমলে আরেকটিও কমবে। তাহলে এটা কি সম্পর্ক বলো, সরল সম্পর্ক, তাই তো? তাহলে আমরা লিখবো এক্ষেত্রে লোহার যন্ত্রাংশের ওজন, লোহার যন্ত্রাংশের ওজন ও আরেকটা কি বিষয়, লোক সংখ্যা, তাই না? লোক সংখ্যার মধ্যে কি সম্পর্ক দেখলাম, সরল সম্পর্ক, সরল সম্পর্ক, ঠিক আছে, সরল সম্পর্ক। এবারে দেখো, এবারে আমাদের যে সমানুপাতটা সেটা আমাদের লিখতে হবে। অতএব সমানুপাতটি হলো, এখানে বলেছে দেখো কি বলছে, সমানুপাত তৈরি করে হিসাব করো। তাহলে সমানুপাতটি হলো লিখবো আমরা সমানুপাতটি হবে কি হবে বলতো, সমানুপাত এখানে সরল সমানুপাত, তাহলে পরপর লিখবো, যেহেতু এখানে সরল তাহলে আমরা পরপর লিখবো। অর্থাৎ প্রথমে 10 লিখবো, তারপরে অনুপাত চিহ্ন দেব, তারপরে 14 লিখবো, তারপরে সমানুপাত চিহ্ন দেব। সমানুপাত চিহ্ন কেমন, ডবলস টু, ডবল অনুপাত চিহ্নকে পরপর দুবার লেখা মানে সমানুপাত চিহ্ন, এটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকে জানো, তাই তো? তাহলে দেখো সরল বলে আমরা পরপর দুটো লিখলাম। এবারে পরের ক্ষেত্রে যেখানে একটা বিষয় জানি এবং একটা বিষয় জানি না, সেক্ষেত্রে যেহেতু সরল পরপরই লিখবো, অর্থাৎ 35কে আগে লিখবো, তারপরে অনুপাত চিহ্ন দেবো এবং জিজ্ঞাসার চিহ্ন লিখে দেবো। যদি ব্যস্ত সম্পর্ক হতো কি করতাম, জিজ্ঞাসার চিহ্নটা আগে লিখতাম, 35টাকে পরে লিখতাম। বুঝতে পেরেছো? তো দেখো সমানুপাতটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, সম্পর্ক আমরা লিখে ফেলেছি। এবার আমরা সরাসরি উত্তরে চলে যাব। দেখো আমরা লিখবো অতএব, কি জানতে চেয়েছে দেখো, জিজ্ঞাসার চিহ্নটা কোথায় আছে, আছে লোক সংখ্যার জায়গায়, তাই না? তাহলে যেখানে জিজ্ঞাসার চিহ্ন থাকবে সেই যে বিষয়টা আছে তার আগে একটা নির্ণেয় কথাটা যোগ করে দেবো। দেখো নির্ণেয় লোক সংখ্যা, দেখো এখানটায় আমরা লিখবো নির্ণেয় লোক সংখ্যা, ঠিক আছে? নির্ণেয় মানে যেটা আমাদের নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে, জিজ্ঞাসার চিহ্ন যেখানে আছে সেই বিষয়টা নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে নির্ণেয় লোক সংখ্যা আমরা কি করবো বলতো, এটা আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে করছি। দেখো এখানে 35টা আগে লিখবো, যেখানে জিজ্ঞাসার চিহ্ন আছে অর্থাৎ যে বিষয়টা আমরা জানি না সেখানে যে সংখ্যাটা থাকবে, সেখানে এখানে সেটা কটা, এখানে সেটা হচ্ছে 35, তাই তো? তাহলে 35 সংখ্যাটা আগে লিখে একটা গুণ চিহ্ন দেব। বুঝতে পেরেছো? এবারে কি সম্পর্ক আছে খেয়াল করো, সম্পর্ক আছে সরল। যদি সরল সম্পর্ক থাকে তাহলে যে বিষয় দুটো আমরা জানি, অর্থাৎ আগের বিষয় দেখো একটা 10 আর একটা 14, এই দুটো বিষয় জানি না, অবশ্যই জানি। তাহলে সরল সম্পর্ক থাকলে এই বিষয়টা উল্টে যাবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আগে 10 আছে পরে 14 আছে, উল্টে গেলে কি হবে বলতো, আগে 14 লিখবো পরে 10 লিখবো। কেন আমরা উল্টে দিই, এই যে সরল সম্পর্ক থাকলে কেন উল্টে দিই, বা ব্যস্ত থাকলে কি হবে জানো, যেমন আছে তেমন থাকবে। কেন করি সেটা, এটা কিন্তু আমি এর আগের ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করে বুঝিয়েছি। ওকে, তো দেখো এবারে আমরা কি করব, তোমরা শুধু মনে রাখবে যে সরল সম্পর্ক থাকলে এটাকে উল্টে দেব, যেমন আছে তার উল্টে দেব, আর যদি ব্যস্ত থাকে তাহলে যেমন আছে তেমন রাখবো, ঠিক আছে? এবারে দেখো আমরা কাটাকুটি করব, 35 এবং 10 ভাগের সম্পর্কে আছে, তাহলে ভাগের সম্পর্কে আছে যদি কাটাকুটি করি, 5 দিয়ে 5 দুগুণে 10, আর এখানে 35কে ভাগ করলে কত হচ্ছে, 5 7 35। এদিকে দেখো 2 আর 14 কাটাকুটি করলে 7 দুগুণে 14, তাই তো? তাহলে কত হচ্ছে, 7 7 49। তাহলে 49 নির্ণেয় লোক সংখ্যা, এখানে লোক সংখ্যার যে একক সেটা কি বলতো, জন। তাহলে 49 জন পেলাম। কিন্তু এই যে লোক সংখ্যাটা আমাদের লাগবে এইটা, তাই না?
কিন্তু এখানে জানতে চেয়েছে কি বলতো, বলছে তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে। নতুন লোক, ভালো করে খেয়াল করো, অর্থাৎ এই 49টা কিন্তু উত্তর নয়। নতুন লোক কেন? কারণ আমাদের কাছে অলরেডি 35 জন লোক নিয়োগ করা রয়েছে। দেখো সেখানে যে লোহার যন্ত্রাংশ তৈরি করার জন্য 35 জন লোক তো অলরেডি নিয়োগ করা ছিল। এখন দেখতে পাচ্ছি যে 14 টন যদি আমরা যন্ত্রাংশ তৈরি করতে যাই, তাহলে আমাদের লোক লাগছে কত? 49 জন। তাহলে 35 জন তো লোক রয়েছে, তাহলে নতুন লোক কতজন নিয়োগ করতে হবে? তাহলে 49 জন থেকে 35 জন বিয়োগ করে দেবো, যেটা রয়েছে সেটা তো রয়েছে। তাহলে বাকি কতজন লাগবে সেটা যদি আমরা 49 থেকে 35-কে বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাব। তাহলে আমরা লিখবো, দেখো উত্তর এভাবে, অতএব তাহলে 49 থেকে বিয়োগ করব 35 সমান কত হচ্ছে বলতো? হচ্ছে 5-এর কয় দাও 9, 4 দাও 9, 3-এর কয় দাও 4, 1 দাও 4, অর্থাৎ 14 হচ্ছে। তাহলে এতজন লোক নতুন নিয়োগ করতে হবে, তাই তো? করতে হবে, এটাই হয়ে গেল আমাদের উত্তর। এরপরে আমরা করব কোনটা বলতো? এরপরে করব আমরা 7 নম্বর দাগের অঙ্কটা। কি বলছে দেখো, এখানে একটা ছক দিয়ে দেয়া রয়েছে। অর্থাৎ আমরা আগে গল্প পড়েছি, এই যে এই ধরনের গল্পের অঙ্ক, তাহলে আমরা পড়েছি, তারপরে ছক নিজেরা রেডি করেছি, তাই না? কিন্তু এখানে দেখতে পাচ্ছি আগেই একটা ছক দেওয়া রয়েছে এবং নিচে বলছে, দেখো বলছে আমি ওপরের ছক দেখি, গণিতের গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসাব করি। তাহলে গণিতের একটা গল্প তৈরি করতে হবে। গল্প মানে কি? যেমন এই যে অঙ্ক লেখা রয়েছে, এইরকম একটা আমাদের গল্প লিখতে হবে নিজের মতো করে। তো আমি দেখো এখানে একটা গল্প করেছি, তোমরা কিন্তু আমি যেরকম করেছি সেটাই যে তোমাদের করতে হবে তা নয়, তোমরা নিজেদের মতো করতে পারো। তো দেখো এখানে যে ছকটা দেয়া রয়েছে, সেই ছকটাও কিন্তু আমি এখানে পুরোপুরি লিখে নিয়েছি। দেখতে পাচ্ছ 7 নম্বর দাগের কি আছে? লোক সংখ্যা দেখো 9 জন, আর কাজের পরিমাণ দেখতে পাচ্ছি সাইকেলের সংখ্যা। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো কি লেখা আছে, 9 জন লোক সাইকেলের সংখ্যা, অর্থাৎ সাইকেল তৈরি করে, তাই তো? সাইকেলের যন্ত্রাংশ লাগিয়ে সাইকেল ফিটিং করে ধরো, তাহলে সেটা কতটা? না 6টা। বুঝতে পেরেছো? তাহলে 9 জন লোক করতে পারে 6টা, 72 জন লোক কয়টা করবে? এটা হচ্ছে ছক। তাহলে আমি এইভাবে গল্প তৈরি করেছি, তোমরা তোমাদের নিজের ভাষায় কিন্তু অন্যরকম ভাবেও লিখতে পারো। আমি যেটা লিখেছি সেটা তোমরা খেয়াল করো। দেখো লিখেছি গণিতের গল্প। কি লিখেছি? একটি সাইকেল কারখানায় 9 জন শ্রমিক, দেখো এখানে 9 জন শ্রমিক, তাই তো? 9 জন শ্রমিক দৈনিক মানে প্রতিদিন, দৈনিক 6টি সাইকেল তৈরি করে। খুব সিম্পল ভাবে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো 9 জন লোক 6টি সাইকেল তৈরি করতে পারে। ওই কারখানায় 72 জন শ্রমিক দৈনিক মানে প্রতিদিন কতগুলি সাইকেল তৈরি করবে হিসাব করো। দেখো তাহলে 72 জন লোক যদি আমরা নিয়োগ করি তাহলে কটি সাইকেল তৈরি করবে সেটা আমাদের বের করতে হবে, সেটাই দেখো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে এই যে ছক অনুযায়ী গল্প কিন্তু আমি এরকম তৈরি করেছি। ওকে, এবারে আমাদের কি করতে বলেছে? দেখো বইতে বলেছে যে ছক দেখি গণিতের গল্প তৈরি করি, তাহলে আমি যেরকম ভাবে তৈরি করেছি সেটা আমি তোমাদের বললাম, এবং বলছে সম্পর্ক তৈরি করে হিসাব করি। তাহলে সম্পর্ক তৈরি করে হিসাব আমাদের করতে হবে। তো ছক আমাদের রেডি হয়েছে, ছকের পরে আমাদের কি করতে হয় বলো? এই দুটি বিষয়ের মধ্যে কি সম্পর্ক আছে দেখতে হয়। তাহলে আমরা লিখব এক্ষেত্রে, দেখো 9 জন শ্রমিক 6টি সাইকেল তৈরি করে, ভালো করে খেয়াল করো, 9 জন শ্রমিক 6টি সাইকেল তৈরি করতে পারে। লোক সংখ্যা বাড়ানো হয়েছে, 9 জায়গায় 72 হয়ে গেছে। তাহলে 72 জন লোক সাইকেল বেশি তৈরি করবে না কম তৈরি করবে? অবশ্যই বেশি তৈরি করবে। 9 জন লোক যতটা সাইকেল তৈরি করতে পারে বা যে কটা সাইকেল তৈরি করতে পারে তার থেকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে অবশ্যই বেশি সাইকেল তৈরি করতে পারবে, তাই না? তাহলে দেখতে পাচ্ছি এক্ষেত্রে এইটা বাড়ছে, লোক সংখ্যা যদি বাড়াই তাহলে সাইকেলের সংখ্যাও বাড়বে, আবার যদি লোক সংখ্যা কমাই তাহলে সাইকেলের সংখ্যাও কমবে, তাই না? তাহলে একটি বাড়লে আরেকটি বাড়ছে, আবার একটি কমলে আরেকটি কমছে, অর্থাৎ দুটোর অভিমুখ কিন্তু একই দিকে, তাই না? এই যে দুটি বিষয়ের অভিমুখ কিন্তু একই দিকে, অভিমুখ যদি একই দিকে হয় আমরা বলতে পারি দুটি বিষয়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি এক্ষেত্রে লোক সংখ্যা
লোক সংখ্যা ও আরেকটা বিষয় কি কাজের পরিমাণ, কাজের পরিমাণের মধ্যে কি সম্পর্ক দেখতে পাচ্ছি আমরা? সরল সম্পর্ক, তাই না? সরল সরল সম্পর্ক। ঠিক আছে, এবার দেখো আমরা তো সম্পর্ক তৈরি করলাম, সরল সম্পর্ক, তাই তো? এবার আমরা কি করব? সমানুপাতটা তৈরি করব। তাহলে আমরা লিখব অতএব সমানুপাতটি হবে কি হবে? দেখো সরল সম্পর্ক, তাহলে পরপর লিখবো। প্রথমে 9 তারপরে 72, 9:72, তাই তো? অনুপাত চিহ্ন দিলাম, তারপরে সমানুপাত চিহ্ন দেব, দিয়ে যেহেতু সরল সম্পর্ক তার মানে পরপর লিখবো। আগে 6 লিখবো, অনুপাত চিহ্ন দেবো, তারপরে জিজ্ঞাসার চিহ্নটা দিয়ে দেবো। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু সরল সমানুপাত বলে কিন্তু আমরা এরকম পরপর লিখে দিলাম। ব্যস্ত হলে কি করতাম? জিজ্ঞাসার চিহ্নটা আগে লিখতাম, 6টাকে জিজ্ঞাসার চিহ্নই লিখতাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা কি করব? সরাসরি উত্তরে চলে যাব। দেখো এখানে কাজের পরিমাণের জায়গায় জিজ্ঞাসার চিহ্নটা আছে, তাই না? অর্থাৎ যেখানে জিজ্ঞাসার চিহ্ন থাকবে সেখানে সেই যে বিষয়টা থাকবে তার আগে নির্ণেয় কথাটা যোগ করব। তাহলে নির্ণেয় কাজের পরিমাণ বা নির্ণেয় সাইকেলের সংখ্যা, এভাবে লিখতে পারি। অতএব নির্ণেয় কাজের পরিমাণে লিখে, এখানে বিষয় যেহেতু কাজের পরিমাণ লিখেছি, নির্ণেয় কাজের পরিমাণ। ওকে, তাহলে দেখো যেখানে জিজ্ঞাসার চিহ্নটা থাকবে সেই যে সংখ্যাটা আছে সেখানে কি আছে? 6 আছে। তাহলে সেই সংখ্যাটা আমরা আগে লিখব। ওকে, তারপরে একটা গুণ চিহ্ন দেব। ভালো করে বোঝো, জিজ্ঞাসার চিহ্ন যে পয়েন্টে থাকবে বা যে বিষয়ের মধ্যে থাকবে সেখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে লিখব এবং একটা গুণ চিহ্ন দেব। এবারে সরল সম্পর্ক থাকলে যে দুটো বিষয় আমরা জানি, দেখো আগের যে বিষয়ে আছে অর্থাৎ লোক সংখ্যা, সেই বিষয়ে দুটো বিষয় জানি, 9 এবং 12। ওই জন্য বলছি যে বিষয় দুটো আমরা জানি যদি সরল সম্পর্ক থাকে তাহলে যেভাবে সাজানো আছে তাকে উল্টে দেব, আর ব্যস্ত থাকলে যেভাবে সাজানো আছে একই রকম রাখবো। এটা হচ্ছে বিষয়। এই কেন উল্টে দিই বা কেন একই রাখি এর বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। ওকে, তো দেখো এখানে সরল সম্পর্ক মানে আমরা উল্টে দেবো, অর্থাৎ 72কে আগে লিখবো, পরে লিখবো 9। তাহলে 72 আগে উপরে লিখলাম, পরে লিখলাম 9। ঠিক আছে, এই যে সমানুপাত যে আমরা লিখেছি না, এটাকে যদি আমরা সমাধান করি, দেখো আমি যদি এদিকে ডান দিকে সমাধান করি না, তাহলেও যে সমাধান করলে দেখতে পাবো যে এই বিষয়টাই আসছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা এইভাবে করব, তোমরা জেনে রাখো। এবার আমরা কাটাকুটি করব। দেখো 6 আর 9 কাটাকুটি, 9 3 দিয়ে যদি কাটি, 3 3 9, দেখো 3 দুগুণে 6। এবারে 3 দিয়ে যদি 72কে কাটি, তাহলে 3 দুগুণে 6, 1 12, 3 4 12, অর্থাৎ 3 24 কিন্তু 72। তাহলে দেখতে পাচ্ছ উপরে 24, নিচে আর 2 আছে, তাহলে গুণ করে দিই। তাহলে 24 দুগুণে কত? 24 দুগুণে হচ্ছে 48। তাহলে নির্ণেয় কাজের পরিমাণ কি হয়েছে? এখানে একক কি ছিল? 48টি সাইকেলের সংখ্যা ছিল না, তাহলে 48টি সাইকেল কথাটা লিখে দেবো। এটা হ্রস্বই সাইকেল। ঠিক আছে, তাহলে আমাদের জানতে চেয়েছিল কি? দেখো আমি যে গল্পটা তৈরি করেছিলাম যে শ্রমিক দৈনিক কতগুলি সাইকেল তৈরি করবে যদি 72 জন নিয়োগ করা হয়। তাহলে অতএব আমরা লিখব অতএব শ্রমিক দৈনিক 48টি সাইকেল তৈরি করবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো আমি যা বলছিলাম, এই যে ক্যালকুলেশনটা যদি আমরা সমানুপাত নিয়মেও যেতাম, এই অঙ্ক কিন্তু ঐকিক নিয়মেও করা যায়। ঠিক আছে, তো দেখো এখানে সমানুপাত নিয়মে যদি আমি করতাম ক্যালকুলেশনটা, তাহলে কিন্তু এই ফিগারটাই আসতো, এই ক্যালকুলেশনটাই আসতো। দেখো ভালো করে, দেখো এইটা যদি আমি ডান দিকে করি 9:72, তাই না? তাহলে 9:72কে আমরা 9/72 লিখতে পারি, কারণ অনুপাতকে আমরা ভগ্নাংশে লিখতে পারি, তাই তো? এই সমানুপাত সমান জায়গায় আমরা সমান চিহ্ন দিলাম, কারণ সমানুপাতের জায়গায় আমরা সমান চিহ্ন লিখি। তারপরে 6 জিজ্ঞাসার চিহ্ন, তাহলে 6 জিজ্ঞাসার চিহ্নকে আমরা নিচে লিখবো, কারণ অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি।
কিভাবে আসছে আমি বোঝাচ্ছি আর কি। তো দেখো এবারে আমরা কি করব, সমাধান করব। দেখো কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে বা দেখো পরের লাইনে জিজ্ঞাসার চিহ্নের সঙ্গে 9, জিজ্ঞাসার চিহ্নের সঙ্গে 9 গুণ হবে, আর সমান চিহ্ন দিয়ে 6-এর সঙ্গে 72 গুণ হবে, তাহলে 72 গুণ 6 লিখলাম। অতএব দেখো জিজ্ঞাসার চিহ্ন আমাদের জানতে চেয়েছে, তাহলে এটা বার করব। তাহলে দেখো এখানে সমান চিহ্ন দিলাম, এই 9টা জিজ্ঞাসার চিহ্নের সঙ্গে কিসের সম্পর্কে আছে দেখো তো, গুণের সম্পর্কে। তাহলে 9টা যদি সমান চিহ্নের ওদিকে চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে নিচে চলে যাবে। তাহলে এখানে ছিল ডান দিকে 72 গুণ 6 ছিল, 9 ভাগ হয়ে যাবে মানে নিচে চলে যাবে, নিচে চলে যাবে। দেখতে পাচ্ছ এইরকম। দেখো এই যে ক্যালকুলেশনটা 72 গুণ 6 নিচে 9, এখানে দেখো একই না, 72 গুণ 6 নিচে 9, তাই তো দেখতে পাচ্ছ এইটা এবং এইটা কি একই রকম এলো তো। তাহলে সমানুপাত নিয়মে করলেও হবে, ত্রৈরাশিক পদ্ধতি করলে হবে, বা ঐকিক নিয়মে করলে হবে, বা কেন উল্টে যায় কেন একই থাকে সেটাও কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এই যে নিয়মটা করালাম, তোমরা যদি আমি ডান দিকে যে লাল কালি দিয়ে করলাম এই সমাধানটা যদি এইভাবেও করো তাও কিন্তু হবে, কোনো অসুবিধে নেই। বুঝতে পেরেছো? তোমরা যেটা খুশি, যেটা তোমাদের সুবিধে বলে মনে হয়, এখানে যদি আমরা কাটাকুটি করি একই উত্তর আসবে, যেটা তোমাদের সুবিধে বলে মনে হবে সেটাই তোমরা করবে। ঠিক আছে, এবারে আমরা করব বলো, এবারে আমরা করব 8 নম্বর দাগের অঙ্কটা। তো চলো আমরা 8 নম্বর দাগের অঙ্কটা কি বলছে আগে দেখে নিই। বলছে দেখো আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে। ভালো কথা, তারপরে কি বলছে, 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে। ঠিক আছে, 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক খুঁজি। তাহলে দেখতে পাচ্ছ এখানেও সমানুপাত তৈরি করব এবং সম্পর্কটা লিখতে হবে, তারপরে হিসাব আমাদের করতে হবে। একইভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো করতে থাকবো। ওকে, তো এখানে দেখো আমাদের তাহলে অঙ্কের মধ্যে আগে কি করতে হয় বলো, আগে করতে হয় বিষয় নির্বাচন। তাহলে কি বিষয় এখানে আছে, এখানে দেখো 24 জন লোক, তাই না? তাহলে একটা বিষয় হচ্ছে লোক সংখ্যা, দেখতে পাচ্ছ লোক মানে হচ্ছে লোক সংখ্যা, আর একটা হচ্ছে সময়। দেখো এখানে সময় যার একক হচ্ছে দিন। তাহলে এই দুটো বিষয় কিন্তু আছে। তাহলে দুটো বিষয় নির্বাচনের পরে আমরা কি দেখব না, কোন বিষয়টা জানতে চাইছে, যে বিষয় জানতে চাইছে সেটা আমরা ডান দিকে রাখবো। দেখো এখানে জানতে চাইছে যে 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোক লাগবে, দেখো কতজন লোক, তাহলে লোক সংখ্যা জানতে চাইছে, তাহলে লোক সংখ্যাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে দেখো আমরা ডান দিকে লিখব লোক সংখ্যা। ঠিক আছে, তার একক কি দেখো, লোক সংখ্যা হচ্ছে একক হচ্ছে জন, ডান দিকে লিখলাম লোক সংখ্যা। আর একটা কি সময়, তাই না? তাহলে বাঁ দিকে লিখি সময়, তার একক কি দেখো দিন, তাহলে সময়ের একক দিন। যে বিষয়ের যে একক সে এককটা কিন্তু আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব। বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো তাহলে 24 জন লোকের পুকুর কাটতে কতদিন সময় লাগছে, 12 দিন। তাহলে দেখো লোক সংখ্যা কোথায়, লোক সংখ্যা হচ্ছে 24 জন, তাহলে লোক সংখ্যার জায়গায় আমরা লিখবো 24 জন। ঠিক আছে, এবারে দিন কত লাগছিল, 12। খুবই সহজ কিন্তু বিষয়। প্রথমে বিষয় নির্বাচন, বিষয় লিখবো, যেটা জানতে চাইছি সেটাকে ডান দিকে লিখবো, যে দুটো বিষয়ের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো সেই বিষয়ের আন্ডারে লিখে দেবো। এটাই হচ্ছে কাজ। এই যে ছকটা রেডি হয়ে যাওয়া মানে কিন্তু অঙ্কের অর্ধেক কমপ্লিট হয়ে যাওয়া। বুঝতে পেরেছো? তাহলে দেখো 24 জন লোক, 12 দিনে সময় লাগছে। এবারে কি বলছে দেখো 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার। তাহলে দিন সংখ্যা কত, 8। দেখো 12 জায়গায় তাহলে আমরা লিখছি কত, 8। তাহলে কতজন লাগবে সেখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন দেব। ঠিক আছে, এই ছক রেডি হয়ে গেল, অঙ্কের অর্ধেক কমপ্লিট হলো। এবারে আমাদের কি করতে হবে, এই দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। দেখো এবারে ভালো করে খেয়াল করো, দেখো 12 দিনে কাজটি কমপ্লিট করতে একটা পুকুর তো কাটছে, তাই না? এখানে কি করছে, একটা পুকুর কাটছে। তাহলে 12 দিনে পুকুরটি কাটতে 24 জন লোকের দরকার। এবারে বলছে না 12 দিনে করলে হবে না, 8 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ সময় কি হয়েছে, সময় কমেছে। 12 থেকে কত হয়েছে, 8 দিনের মধ্যে করতে হবে। তাহলে লোক কি হবে, লোক সময় যদি কমিয়ে দেয় তাহলে লোক অবশ্যই বাড়াতে হবে। নির্দিষ্ট সময় যা ছিল তার থেকে বললাম না এই 12 দিনে হবে না, 8 দিনের মধ্যে করে দিতে হবে পুকুরের কাজটা, কাটার কাজ কমপ্লিট করতে হবে 8 দিনের মধ্যে। তাহলে যে লোক ছিল 24 জনে কি আর হবে, অবশ্যই হবে না, আরো লোক বাড়াতে হবে, নইলে কম দিনের মধ্যে করবে কি করে, তাই তো? তাহলে এখানে কমছে লোক সংখ্যা, আর এখানে লোক সংখ্যা এখানে দিন সংখ্যা কমছে,
তার মানে কিন্তু লোক সংখ্যা বাড়াতে হবে। বুঝতে পেরেছো? তাহলে একটি কমছে আর একটি বাড়ছে, তাহলে বিপরীতমুখী সম্পর্ক, তাই না? এই দেখো, এটা নিচের দিকে তীর চিহ্ন দিয়েছি, এটা উপরের দিকে দিয়েছি। এটা কমছে মানে এটা বাড়াতে হবে। তাহলে এই বিপরীতমুখী সম্পর্ককে আমরা ব্যস্ত সম্পর্ক বলি, তাই না? তাহলে আমরা লিখব এক্ষেত্রে সময় ও লোক সংখ্যা, সময় ও লোক সংখ্যার মধ্যে কি সম্পর্ক দেখতে পেলাম? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? ব্যস্ত সম্পর্ক বিদ্যমান কথাটা লিখলাম। ব্যস্ত সম্পর্ক পর্যন্ত রাখলেও হবে। ব্যস্ত সম্পর্ক বিদ্যমান মানে কি? বিদ্যমান মানে হচ্ছে আছে। ওকে, তাহলে ব্যস্ত সম্পর্ক দেখতে পাচ্ছি, অতএব আমাদের সমানুপাতটা লিখব। দেখো, এখানে জানতে চেয়ে বলেছে যে সমানুপাত তৈরি করি, তাহলে অতএব সমানুপাতটি হবে। সমানুপাতটি কি হবে? দেখো, প্রথমে 12, তারপরে 8, যেমন আছে তেমন লিখবো, 12:8। ওকে, এবার যেহেতু এখানে ব্যস্ত সম্পর্ক মানে এই যে বিষয়টা যেখানে আমরা জানি এবং একটা বিষয় জানি না, তাই না? এই 24 বিষয়টা জানি আর জিজ্ঞাসার চিহ্নটা জানি না, এই বিষয়টা কিন্তু উল্টে যাবে। সরল যদি হতো আগে 24 তারপরে জিজ্ঞাসার চিহ্ন লিখতাম, ব্যস্ত সম্পর্ক বলে উল্টে যাবে। অর্থাৎ যে দুটো বিষয় জানি যেমন আছে পরপর লিখে দেব, 12:8। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো, সমানুপাত চিহ্ন দেবো, অর্থাৎ দুটো অনুপাত চিহ্ন পাশাপাশি লিখব। ব্যস্ত সম্পর্ক মানে আগে জিজ্ঞাসার চিহ্ন লিখব, অনুপাত চিহ্ন দেব, তারপরে 24 লিখব। বুঝতে পেরেছো? সরল থাকলে যেমনটি ছিল, আগে 24 তারপরে জিজ্ঞাসার চিহ্ন ছিল, সেই রকম ভাবে লিখতাম। যেহেতু ব্যস্ত, আমরা উল্টে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এইবারে এই বিষয়টাই কিন্তু সমাধান করলে আমরা উত্তর পেয়ে যাব। আমরা সরাসরি এবারে উত্তরে চলে যাব। অতএব নির্ণেয় লোক সংখ্যা। নির্ণেয় লোক সংখ্যা কেন লিখলাম? দেখো, জিজ্ঞাসার চিহ্নটা যে হেডে থাকবে, অর্থাৎ যে বিষয়ের থাকবে জিজ্ঞাসার চিহ্ন, সেই যে বিষয়টা তার আগে নির্ণেয় কথাটা যুক্ত করে দেব, কারণ ওটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো, লোক সংখ্যার আগে আমি নির্ণেয় কথাটা যোগ করলাম। ওকে, এবারে যে জিজ্ঞাসা চিহ্ন যেখানে আছে সেখানে যে সংখ্যাটা থাকবে, এখানে সংখ্যা কি আছে? 24। তাহলে সেই 24 সংখ্যাটাকে আমরা আগে লিখব, তারপরে একটা গুণ চিহ্ন দেব। ঠিক আছে, এবারে চলে এসো যে বিষয় দুটো আমরা জানি। কোন বিষয় দুটো জানি? যে আগের বিষয়ে একটি 12 আর একটা 8, তাই না? তো যে দুটো বিষয় আমরা জানি, যদি ব্যস্ত সম্পর্ক হয়, যেমনটি আছে পরপর লিখব। অর্থাৎ উপরে 12 আছে, নিচে 8 আছে, তাহলে উপরে 12 নিচে 8 যেমনটি আছে তেমন লিখব। যদি সরল হতো কি করতাম? এই 8টাকে চেঞ্জ করে দিতাম, 8টাকে উপরে পাঠিয়ে দিতাম, 12টাকে নিচে নামিয়ে দিতাম। বুঝতে পেরেছো? এবারে দেখো, কাটাকুটি করব আমরা। দেখো, 8 আর 24 যদি কাটাকুটি করি, 3 8 24, তাই তো? এবারে দেখো, 3 12, উপরে 3 আছে আর 12 আছে, 3 12 কত? 36। তাহলে নির্ণেয় লোক সংখ্যার একক কি ছিল? জন ছিল। তাহলে আমরা পেলাম 36 জন। ওকে, এবারে আমরা উত্তরটা লিখব। দেখো, বলছে 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার, সেটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা উত্তর লিখি এভাবে, অতএব 8 দিনে কাজটি করতে কতজন লাগবে? 36 জন লোক লাগবে। ঠিক আছে, এটা হয়ে গেল কিন্তু আমাদের উত্তর। 9 নম্বর দাগের কি বলছে দেখো, বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। তারপরে কি বলছে? বলছে হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে হবে। চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে হিসাব করে দেখি। ভালো করে খেয়াল করো, এখানে কি কি বিষয় আমাদের আছে। এখানে তোমাদের মনে হতে পারে যে একজন তো দেখতে পাচ্ছি শ্রমিকের সংখ্যা, কারণ জন রয়েছে এখানে, আবার একটা সময় আছে কারণ দিন রয়েছে, আবার দেখতে পাচ্ছি বাল্বের সংখ্যা, তাই না? কিন্তু বাল্বের সংখ্যা দেখো, দুক্ষেত্রেই একই।
সংখ্যাটা প্রথমেও 10,000টি। আবার দেখো যে হঠাৎ যে বরাত পেয়েছে 9 দিনের মধ্যে কাজটি করতে হবে, সেখানেও কিন্তু বাল্বের সংখ্যা দেখতে পাচ্ছি 10,000। প্রথমেও 10,000, পরেও 10,000। তাহলে যেহেতু দুই ক্ষেত্রেই একই বিষয়টা, সেই জন্য কিন্তু এই দুটো বিষয় একই হওয়ার জন্য বাল্বের সংখ্যা বিষয় হিসেবে নির্বাচন না করলেও হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ বাল্বের সংখ্যাটা আমরা বিষয় হিসেবে ধরবো না। শুধুমাত্র বিষয় এখানে কি আছে, একটা হচ্ছে শ্রমিকের সংখ্যা বা লোক সংখ্যা, এখানে হচ্ছে সদস্য সংখ্যা, আর একটা হচ্ছে সময়, এখানে হচ্ছে দিন। ঠিক আছে? এবারে কি জানতে চেয়েছে, বলছে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে। দেখতে পাচ্ছ কতজন, তাহলে জন জানতে চেয়েছে, অর্থাৎ সদস্য সংখ্যা জানতে চেয়েছে, সেজন্য ওটাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে ডান দিকে আমরা লাগবো দেখো লোক সংখ্যা, যেটাকে আমাদের জানতে চাই সেটা আমরা ডান দিকে রাখি। তাহলে লোক সংখ্যার একক কি, লোক সংখ্যার একক হচ্ছে দেখো জন, তাই না? তো দেখো লোক সংখ্যাটাকে আমরা ডান দিকে রেখেছি। আর একটা বিষয় কি, আরেকটা বিষয় হচ্ছে সময়। সময়ের একক কি, সময়ের একক এখানে দেখতে পাচ্ছি দিন, তাহলে ব্র্যাকেটে আমরা লিখবো দিন। যেটা একক থাকবে সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো। ওকে, এবার দেখো তাহলে এখানে প্রথমে দেখো 45 জন সদস্য 12 দিনে কাজটি করতে পারে। কাজটি এখানে কি, কাজটি 10,000টি বাল্ব তৈরি করা। তাহলে 45 জন লোক সংখ্যার নিচে লিখবো, তাই তো, কত দিনে করতে পারে, 12 দিনে, তাহলে সময়ের নিচে লিখবো 12। এবারে দেখো হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনে, তাহলে সময় হয়ে যাচ্ছে 12 জায়গায় 9, তাহলে 9 দিনে ওই একই কাজ, অর্থাৎ 10,000টি বাল্ব, পরেও 10,000টি বাল্ব, যেহেতু একই কাজ, কাজের পরিমাণ যেহেতু একই, সেজন্য কাজের পরিমাণটাকে কিন্তু আলাদা করে কোনো বিষয় হিসেবে নির্বাচন আমরা করিনি। এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে 9 দিনে এই 10,000টি বাল্বই যদি আমরা তৈরি করতে চাই, তাহলে কতজন লোক লাগবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে লোক সংখ্যার নিচে জিজ্ঞাসা চিহ্ন দিলাম। বিষয় কমপ্লিট, অঙ্কের অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক তৈরি করব। তাহলে প্রথমে আমরা লিখব এক্ষেত্রে বলে একটা কমা দিয়ে, দেখো 12 দিনে কাজটি করতে, অর্থাৎ এখানে 10,000টি বাল্ব তৈরি করতে 12 দিনে কাজটি করতে 45 জন লোক লাগছে। যদি কাজটি 9 দিনে করতে হয়, তাহলে দিন তো কমছে, তাহলে দিন কমছে, আমি তীর চিহ্ন দিচ্ছি নিচের দিকে, আমি বোঝানোর জন্য দিচ্ছি, তোমাদের দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তাহলে লোক সংখ্যা কমছে, এই সময় কমছে, তাহলে একই সময় যদি কাজটি করতে হয়, একই পরিমাণ যদি কাজটি করতে হয়, তাহলে অবশ্যই লোক কিন্তু বাড়াতে হবে। ভালো করে বোঝো, আমাকে সময় দিয়েছে আগের থেকে কম, 12 দিন ছিল, দিয়েছে 9 দিন। তাহলে আমাকে আগেও 10,000টি বাল্ব তৈরি করছিলাম, এখনো 10,000টি বাল্বই তৈরি করতে হবে আমাকে, তাই না? তাহলে কাজের পরিমাণ তো একই আছে, তাহলে 12 জনের জায়গায় লোক আমাকে কমিয়ে দিয়েছে 9 জনে করতে হবে। তাহলে 9 জনে করতে আমি তখনই পারবো যদি আমাকে লোক সংখ্যা বাড়িয়ে দেয়। ঠিক আছে? 9 দিনে আমরা তখনই করতে পারবো, লোক যদি আমাকে বেশি দেয় তাহলেই কম দিনে করতে পারবো, তাই না? তাহলে দিন কমলে অবশ্যই লোক সংখ্যা বাড়াতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছি একটি কমছে অপরটি বাড়ছে, মানে ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। তাহলে আমরা লিখবো কি, এখানে এখানে লিখবো এক্ষেত্রে সময় ও লোক সংখ্যা, সময় ও লোক সংখ্যার মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক। এবারে সম্পর্ক তো লিখলাম, এবারে সমানুপাতটা লিখব। অতএব সমানুপাতটি হবে, দেখো এখানে কি সমানুপাত, ব্যস্ত সমানুপাত, তাই তো? তাহলে প্রথমে যে দুটো বিষয় জানি যেমন আছে লিখে দেব, অর্থাৎ 12 আছে আগে, তারপরে আছে 9, তাহলে 12:9 লিখে দেব। ঠিক আছে? তারপরে সমানুপাত চিহ্ন দেব, সমানুপাত চিহ্ন মানে দুটো অনুপাত পাশাপাশি লেখা। এবারে যেহেতু ব্যস্ত সম্পর্ক, তার মানে পরের যে বিষয়টায় আছে, অর্থাৎ একটা বিষয় জানি একটা জানি না, সেটা যেমন ভাবে আছে তাকে উল্টে দেব। যেহেতু ব্যস্ত আছে উল্টে দেব। দেখো ব্যস্ত আছে মানে এখানে আগের জিজ্ঞাসার চিহ্ন দেব, গুণ চিহ্ন, তারপরে অনুপাত চিহ্ন দেব, তারপরে 45 লিখবো। বুঝতে পেরেছো? সরল থাকলে কিন্তু পরপর যেমন আছে লিখতাম, ব্যস্ত আছে মানে কি, আমরা জিজ্ঞাসার চিহ্নটা আগে লিখলাম, 45টাকে পরে লিখলাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সমানুপাতটা লিখেছি।
এবারে আমরা সরাসরি কিন্তু উত্তরে চলে যাব। দেখো কত ছোট ছোট অঙ্ক, তাই না? তাহলে আমরা কি জানতে চেয়েছে, জিজ্ঞাসা চিহ্ন কোথায় আছে? দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে লোক সংখ্যার জায়গায়। তাহলে লোক সংখ্যার আগে আমরা নির্ণেয় কথাটা লিখব, নির্ণেয় লোক সংখ্যা সমান চিহ্ন দেব। যে বিষয়টা জানি না অর্থাৎ জিজ্ঞাসার চিহ্ন যেখানে আছে সেখানে যে সংখ্যাটা আছে সেটা আমরা লিখব। সেখানে সংখ্যা আছে কত? 45, লিখে দিলাম, একটা গুণ চিহ্ন দিলাম। এবারে ব্যস্ত সম্পর্ক আছে মানে যে বিষয় দুটো জানি সেই দুটো যেমন আছে তেমন লিখে দেবো। সরল সম্পর্ক থাকলে উল্টে দিতাম। দেখো যেমন আছে অর্থাৎ আগে 12 আছে পরে 9 আছে, আগে 12 পরে 9 লিখলাম। বুঝে গেল? যেমন আছে তেমন লিখে দিলাম। এবার আমরা কাটাকুটি করব। দেখো 9 আর 45 কাটলে 5 9 45, তাই তো? তাহলে দেখো খুব ছোট্ট ক্যালকুলেশন একদম। এবারে উপরে আছে 5 আর 12, তাহলে 5 12 গুণ করলে 5 12 হচ্ছে 60। তাহলে নির্ণয় লোক সংখ্যা, এখানে লোক সংখ্যার একক ছিল দেখো জন, তাহলে 60 জন আমরা লিখব। ওকে, তাহলে এখানে যেভাবে উত্তরটা জানতে চেয়েছে সেভাবে আমরা উত্তরটা লিখব। বলছে কতজন, 9 নম্বর দাগের কি বলছে দেখো, কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে হিসাব করি। দেখো ভালো করে, বাড়তি সদস্য, বাড়তি মানে কি? আগে ছিল কত? 45 জন, তাই না? লোক সংখ্যা তো আগে 45 জন ছিল অলরেডি। এইবারে আমরা দেখতে পাচ্ছি 9 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে গেলে আমাকে কতজন দরকার? 60 জন দরকার। তাহলে 45 জন আমার কাছে আছে আর দেখতে পাচ্ছি 60 জন দরকার। তাহলে বাড়তি কত দরকার? বাড়তি 60 থেকে 45 বিয়োগ করলেই পেয়ে যাব, তাই তো? তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখবো, অতএব 60 বিয়োগ 45 সমান কত? 60 থেকে 45 বিয়োগ করলে হচ্ছে 15, তাই না? তাহলে 15 জন বাড়তি, কিভাবে জানতে চেয়েছে দেখো, কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে। তাহলে 15 জন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। দেখতে পাচ্ছ খুব ছোট্ট ছোট্ট অঙ্ক এবং একই ধরা বাঁধা ছকে কিন্তু অঙ্কগুলো হচ্ছে। সেই ছকটা কিভাবে পরপর করছি একটু খেয়াল করলে কিন্তু খুব সহজেই তোমরা করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা শেষ অঙ্ক 10 নম্বর দাগের অঙ্কটা করব। তো কি বলছে আগে দেখে নাও। 10 নম্বর দাগের অঙ্কটা বলছে 250 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে। ভালো কথা। তারপরে কি বলছে দেখো, একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে হিসাব করে দেখি। তাহলে আমাদের কিন্তু প্রথমেই কি করতে হবে? বিষয় নির্বাচন করতে হবে, তাই না? তো দেখো এখানে কি কি বিষয় আছে। একটা দেখতে পাচ্ছি লোক সংখ্যা, এই দেখো জন আছে, তাহলে একটা হচ্ছে লোক সংখ্যা। আর একটা কি? আর একটা হচ্ছে দেখো দিন সংখ্যা, সময়ের ওখানে দেখো দিন সংখ্যা। এবারে এখানে খেয়াল করো, এখানে কি বলছে? 250 জন লোকের 50 মিটার দীর্ঘ ওর 35 মিটার প্রশস্ত একটি পুকুর। এই যে বিষয়টা, তাহলে কি একটা পুকুর, ধর এরকম পুকুর কাটছে, তাহলে তার 50 মিটার দীর্ঘ, মানে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কত? 50 মিটার। আর প্রশস্ত কতটা? না 35, তাহলে এই জায়গাটা হচ্ছে কত? 35 মিটার। বুঝতে পেরেছো? এই রকম একটা পুকুর কিন্তু কাটবে, কিন্তু পুকুরে তো গভীরতাও হয়, তাই না? কিন্তু গভীরতা বলতে সেখানে কি বলছে দেখো, একই গভীরতা, একই গভীরতা। তাহলে গভীরতার বিষয়টা আমাদের দেখার দরকার নেই। আমাদের শুধু পুকুরের যে দৈর্ঘ্য কতটা এবং প্রস্থ কতটা, অর্থাৎ পুকুরের যে ক্ষেত্রফল, এই যে ভিতরের যে জায়গাটা, অর্থাৎ কতটা ক্ষেত্রফল আছে সেটাই কিন্তু আমাদের এখানে দেয়া রয়েছে, সেটাই আমাদের বিচার করতে হবে। তাহলে আর একটা যে বিষয়, একটা বিষয় গেল লোক সংখ্যা, আর একটা বিষয় দেখলাম সময়, আর একটা বিষয় যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ পাচ্ছি, অর্থাৎ ক্ষেত্রফল কিন্তু আমাদের আর একটা বিষয়, অর্থাৎ পুকুরের ক্ষেত্রফল। ঠিক আছে, আর কি বিষয়টা আমাদের জানতে চেয়েছে সেটা আমরা ডান দিকে রাখবো। দেখো কি জানতে চেয়েছে, বলছে 300 জন লোকের কত দিন, দেখতে পাচ্ছ কতদিন সময় লাগবে। তাহলে দিন বা সময় সেটাকে আমরা কিন্তু সব থেকে ডান দিকে রাখবো। তাহলে দেখো 10 নম্বর দাগের অঙ্কটা আমরা করছি। আমরা কি দেখলাম, সব থেকে দিনটাকে বা সময়টাকে ডান দিকে রাখবো। তাহলে আমরা ডান দিকে লিখছি সময়, ব্র্যাকেটে
সময়ের একক হচ্ছে দিন, সেজন্য ব্র্যাকেটে দিন লিখলাম। দেখতে পাচ্ছ, দিন সময়, সময়ের একক দিন, সেজন্য ব্র্যাকেটে দিন লিখলাম। আরেকটা কি, আরেকটা হচ্ছে জনসংখ্যা বা লোক সংখ্যা, তাহলে একদম বাঁদিকে লিখছি আমরা লোক সংখ্যা, লোক সংখ্যা ব্র্যাকেটে হচ্ছে জন। ঠিক আছে, এটা হচ্ছে বাঁদিকে লিখলাম। আর একটা কি দেখালাম, যে পুকুরের ক্ষেত্রফল, এখানে দৈর্ঘ্য দেয়া রয়েছে এবং প্রস্থ দেয়া রয়েছে, তাই না? তাহলে লিখছি পুকুরের ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে তোমরা জানো নিশ্চয়ই ক্ষেত্রফল হয়। এর এককটা কি আছে দেখো, মিটারে আছে, তাই না? তাহলে ক্ষেত্রফলের যে একক সেটা হয়ে যায় বর্গমিটার। মিটার এবং মিটার যদি গুণ করি সেক্ষেত্রে বর্গমিটার হয়। দেখতে পাচ্ছ দৈর্ঘ্য মিটারে আছে, প্রস্থ মিটারে আছে, তাহলে মিটার আর মিটার গুণ করলে বর্গমিটার হবে। তাহলে পুকুরের ক্ষেত্রফল আমরা লিখব বর্গ মিটার, এককের জায়গায় লিখব বর্গ মিটার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তিনটে যে বিষয় সেটা আমরা আগে লিখে ফেললাম। এইবারে যে যে বিষয় যেখানে যা বলছে যে সংখ্যাগুলো আমরা লিখে দেব। দেখো প্রথমেই আছে 250 জন লোক, তাহলে লোক সংখ্যার জায়গায় লিখবো 250। ঠিক আছে, এবারে দৈর্ঘ্য এবং প্রস্থ কত বলেছে পুকুর, না 50 গুণ 35। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 50 দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 50 গুণ 35 আকারে লিখবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের হয়ে গেল ক্ষেত্রফল। এবারে দেখো এটা কাটতে, এই যে ক্ষেত্রফল বিশিষ্ট পুকুরটা কাটতে 250 জন লোকের কতদিন সময় লাগছে, 18 দিন। তাহলে সময়ের নিচে আমরা লিখবো 18। বুঝতে পেরেছো? এবারে চলে এসো পরের লাইনে, কি বলছে, বলছে একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রস্থস্থ। তাহলে 70 আর 40 এটা কি ক্ষেত্রফল। তাহলে এখানে 50 35-এর জায়গায় লিখবো 70 গুণ দৈর্ঘ্য হচ্ছে 70 আর প্রস্থ হচ্ছে 40। তাহলে 70 গুণ 40 এটা হচ্ছে কি পুকুরের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল বিশিষ্ট পুকুর যদি আমরা কাটি, এই পুকুর কাটতে কি হচ্ছে 300 জন লোকের। তাহলে 300 জন লোক সংখ্যার নিচে লিখলাম 300। ঠিক আছে, কতদিন সময় লাগবে, তাহলে সময়ের নিচে আমরা কি দিলাম, জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলাম। তাহলে ছক কিন্তু আমাদের রেডি হয়ে গেল। ওকে, এবার আমাদের কি বিষয়, বিষয় নির্বাচন হয়ে গেল, ছক নির্ণয় হয়ে গেল, তার মানে অঙ্কের অর্ধেক শেষ হয়ে গেল। এইবারে আগের অঙ্কগুলোতে 9 পর্যন্ত যে অঙ্কগুলো করেছি প্রত্যেকটাতে কিন্তু 2টি করে বিষয় আমরা পেয়েছি, কিন্তু এইটাতেই দেখতে পাচ্ছি 3টি বিষয় আছে। কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করব, যেটা আমাদের জানতে চাইছে অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন যেখানে আছে সেইটার সঙ্গে বাকি দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। অর্থাৎ লোক সংখ্যার সঙ্গে একবার সময়ের সম্পর্ক নির্ণয় করব, আবার এই পুকুরের ক্ষেত্রফলের সঙ্গে একবার সময়ের সম্পর্ক নির্ণয় করব। যেটা আমরা জানি না অর্থাৎ যেটা আমাদের জানতে হবে সেটার সঙ্গে অন্য দুটো বিষয়ের সম্পর্ক আমাদের নির্ণয় করতে হবে। বুঝতে পেরেছো আশা করি? তো আমি তীর চিহ্ন দিয়ে ওই জন্য দেখালাম লোক সংখ্যার সঙ্গে একবার সময়ের, তারপরে পুকুরের ক্ষেত্রফলের সঙ্গে একবার সময়ের আমরা যে সম্পর্ক সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আমরা দেখব লোক সংখ্যার সঙ্গে সময়। যখন লোক সংখ্যার সঙ্গে সময় দেখব তখন পুকুরের ক্ষেত্রফলকে তোমাদের আর বিচার করার দরকার নেই, দেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা লিখছি, এক্ষেত্রে দেখো একই ছকে বাঁধা নিয়ম। তাহলে যেহেতু দুটি বিষয় আমরা লিখবো তাহলে 1 নম্বর 2 নম্বর করে লিখবো। প্রথমে 1 নম্বর কি করছি, লোক সংখ্যার সঙ্গে দিন। ভালো করে খেয়াল করো, 250 জন লোকের একটি কাজ করতে, ধরো এই পুকুরটি কাটতে, মাঝখানের বিষয়টা কিন্তু দেখবে না। এখন আমি প্রথমে বাঁদিকের সঙ্গে একদম ডান দিকের বিষয়টা দেখছি, বুঝতে পারছো? এই বিষয়টা দেখবে না। তাহলে 250 জন লোকের কতদিন সময় লাগছিল, 18 দিন। 300 জন, দেখো লোক সংখ্যা এখানে কি হচ্ছে, বেড়েছে। 300 জনের দিন কম লাগবে না বেশি লাগবে, 300 জনের অবশ্যই কম লাগবে। দেখো এই যে লোক সংখ্যা কিন্তু এখানে আগে ছিল 250, এখন হয়েছে 300, তাহলে কি হয়েছে, লোক সংখ্যা বেড়েছে। লোক সংখ্যা বেড়েছে মানে লোক সংখ্যাকে বাড়িয়ে দিয়েছি, 250-এর জায়গায় 300 করে দিয়েছি। ওই বাড়িয়ে দিয়েছি বলে আমরা কি করেছি, তীর চিহ্ন দেখিয়েছি, বুঝতে পারছো, উপরের দিকে তীর। তাহলে লোক সংখ্যা যেহেতু বাড়িয়েছি, দিন তো অবশ্যই কম লাগবে। যে কাজটা আমাকে করতে দিয়েছে, বেশি লোক দিয়েছে কাজটা করতে, তাহলে অবশ্যই কম দিন সময় লাগবে, তাই তো? তাহলে দিন সংখ্যা কিন্তু কমছে, তাই না? তাহলে একটি বাড়ছে আর একটি কমছে। একটি বাড়লে আরেকটি যদি কমে, অর্থাৎ বিপরীত দিকে সম্পর্ক যদি তৈরি হয় তাকে আমরা ব্যস্ত সম্পর্ক বলি। তাহলে আমরা লিখবো এক্ষেত্রে, দেখো লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক।
তাহলে লিখবো এক্ষেত্রে 1 নম্বরে লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে। এবারে 2 নম্বর আর একটা সম্পর্ক আমাদের লিখতে বাকি আছে। দেখো, তাহলে লোক সংখ্যার সঙ্গে সময় আমাদের হয়ে গেল। এবারে লোক সংখ্যাকে আমরা আর দেখবো না। কোনটা বাকি আছে? এই পুকুরের ক্ষেত্রফলের সঙ্গে সময়। ঠিক আছে। তাহলে দেখো, পুকুরের ক্ষেত্রফল যখন এইটা, আমাদের পুকুরের ক্ষেত্রফল যা থাকবে, প্রথমে যেটা আছে সময় লাগছে কত? 18 দিন। ভালো করে খেয়াল করো, পুকুরের ক্ষেত্রফল যদি বাড়ে, পুকুরটা যদি বেশি পরিমাণে হয়, তাহলে দিন কি লাগবে? বেশি লাগবে, এটা কম লাগবে? ভালো করে খেয়াল করো। ধরো এত বড় একটা পুকুর, দেখো অন্য কালি দিয়ে করছি, এত বড় একটা পুকুর কাটতে, এত বড় একটা পুকুর কাটতে যতজন লোক লাগবে, লোক যদি যা লাগবে, ধরো 10 জন লাগছে, তাহলে পুকুরটা আমি বড় করে দিলাম, এত বড় পুকুর করতে হবে। তাহলে কি লোক বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। পুকুর ছোট মানে লোক কম, পুকুর বড় মানে লোক বেশি। তাহলে পুকুরের আয়তন বা পুকুরের ক্ষেত্রফল যদি বেড়ে যায়, তাহলে সময়ও কি লাগবে? বেশি লাগবে। পুকুরের ক্ষেত্রফল যদি কমে যায়, তাহলে সময়ও কি লাগবে? কম লাগবে। তাই তো? তাহলে একটি বাড়লে আরেকটি বাড়ছে, একটি কমলে আরেকটিও কমছে, মানে একই দিকে অভিমুখ। এই দুটো বিষয়ের মধ্যে একই দিকে অভিমুখ, একই দিকে অভিমুখ থাকা মানে সরল সম্পর্ক। আশা করি বুঝতে পেরেছো। ছোট পুকুরের জন্য কম লোক, বড় পুকুরের জন্য বেশি লোক। তাই তো? তাহলে পুকুরের আয়তন বাড়লে লোকও বাড়াতে হবে। তাহলে একই দিকে অভিমুখ মানে সরল সম্পর্ক। সেই জন্য আমরা লিখব পুকুরের ক্ষেত্রফল ও সময়, পুকুরের ক্ষেত্রফল ও সময়ের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। ঠিক আছে, সরল সম্পর্ক। তাহলে দুটো সম্পর্ক কিন্তু আমাদের বের করা হয়ে গেল। এবারে আমরা সরাসরি উত্তরে চলে যাব। ঠিক আছে, সরাসরি উত্তরে চলে যাব। অতএব দেখো, যে জায়গাটায় জিজ্ঞাসার চিহ্ন থাকবে, সেই জায়গার যে বিষয় আছে তার আগে নির্ণেয় কথাটা যোগ করে দেবো, তাই না? তাহলে এখানে আছে সময়, তাহলে আমরা লিখব নির্ণেয় সময়। নির্ণেয় মানে যেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে নির্ণেয় সময় কি বলেছিলাম? যে যেখানে জিজ্ঞাসার চিহ্ন থাকবে, সেইখানে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা আগে লিখব। এখানে কি সংখ্যা আছে? এখানে দেখো 18 সংখ্যাটা আছে, তাহলে 18 আমরা আগে লিখব, তারপরে একটা গুণ চিহ্ন দেব। এবারে কি করব? যার সঙ্গে যে সম্পর্ক থাকবে সেই অনুযায়ী আমরা এখানে পরপর লিখে যাব। প্রথমে 1 নম্বরে খেয়াল করো। 1 নম্বরে কার সঙ্গে সম্পর্ক ছিল? না, লোক সংখ্যার সঙ্গে সম্পর্ক ছিল। লোক সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক ছিল? দেখো তো, ব্যস্ত সম্পর্ক ছিল, তাই না? ব্যস্ত সম্পর্ক থাকা মানে যেমনটি আছে, যেমনটি ওপর নিচে হয়ে আছে সেইভাবে লিখে দেবো। আর যদি সরল হয় উল্টে দেবো। দেখো, তাহলে লোক সংখ্যার সঙ্গে ব্যস্ত সম্পর্ক, তাহলে লোক সংখ্যা 250 আর 300 পরপর যেমন আছে আমরা লিখে দেবো। তাহলে 250 আমরা উপরে লিখবো, নিচে লিখবো কি 300। বুঝতে পেরেছো? ব্যস্ত থাকলে যেমনটি আছে এখানে সাজানো পরপর একই লিখবো, যদি সরল হয় উল্টে দেবো। এবারে চলে এসো, এরপরে আরেকটা গুণ চিহ্ন দেবো। এবারে 2 নম্বরে চলে এসো। 2 নম্বরে দেখো, পুকুরের ক্ষেত্রফলের সঙ্গে সময়ের কি সম্পর্ক? পুকুরের ক্ষেত্রফলের সঙ্গে সময়ের সরল সম্পর্ক। সরল হলে কি বলেছি? উল্টে দেব। অর্থাৎ এইটা যেভাবে আছে পরপর আমরা উল্টে দেব, অর্থাৎ নিচেরটা উপরে লিখবো, উপরেরটা নিচে লিখবো। নিচেরটা কি আছে বলো? তাহলে সরল মানে উল্টে দেব। দেখো, নিচের যেটা আছে উপরে লিখবো, অর্থাৎ নিচে আছে 70 গুণ 40, তাহলে 70 গুণ 40 এটা লিখবো উপরে, আর উপরে যেটা আছে নিচে লিখবো। উপরে কি আছে? 50 গুণ 35। বুঝতে পেরেছো? সরল হলে এটাকে উল্টে দেব, ব্যস্ত থাকলে যেমনটি ওপর নিচে আছে সেইভাবে লিখে দেব। এবার আমাদের কাটাকুটি করার পালা। দেখো, এই একটা শূন্য কাটা, এই একটা শূন্য কাটা, আবার দেখো এই একটা শূন্য কাটা, আবার এই একটা শূন্য কাটা। ঠিক আছে, আবার দেখো এই একটা শূন্য কাটা, এই একটা শূন্য কাটা, উপর নিচে করে ভাগের সম্পর্কে আমরা সব শূন্যগুলো কেটে দিলাম। এবারে 7 যদি 35 দিয়ে কাটি, 5 7 35। কাটাকুটিটা আমি একরকম ভাবে করছি, তোমরা অন্যরকম ভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে দেখো, এই 5 আর এই যদি 25 কাটি, 5 5 কত হয়?
25 হয়, তাই তো? এই দেখো 3 আর এই 18 কাটলে 3 6 কত হচ্ছে? 18 হচ্ছে। এবার দেখো এই 5 আর এই 5 কেটে গেল, তাই তো? দেখো নিচে আর কিছু পড়ে আছে? নিচে দেখো কিছুই পড়ে নেই। তাহলে উপরে কি কি আছে? দেখো এই একটা 6 আছে আর এই একটা 4 আছে, তাই না? তাহলে 4 6 কত? 4 6 গুণ করলে পাচ্ছি আমরা 24 পাচ্ছি, তাই না? তাহলে 24 কি নির্ণেয় সময়, এটার একক কি ছিল? দিন। তাহলে 24-এর পরে কি লিখে দেবো আমরা? দিন লিখে দেবো। বুঝতে পেরেছো? তাহলে 24 দিন লাগবে। উত্তরটা বইতে যেভাবে চেয়েছে সেইভাবে লিখে দেবো। দেখো বইতে কি বলেছে? বলছে পুকুর কাটতে 300 জন লোকের কত দিন সময় লাগবে। তাহলে আমরা সংক্ষেপে উত্তরটি যদি এভাবে লিখি, অতএব পুকুর কাটতে 24 দিন সময় লাগবে। ঠিক আছে, এটা হয়ে গেল কিন্তু আমাদের উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো। তো ক্লাস 8-এর অন্যান্য ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।